শাসক দলের অস্বস্তি আরও অনেকগুলো দিক রয়েছে। দেখো, গোষ্ঠীদ্বন্দ্ব, জেলায় জেলায় গোষ্ঠীদ্বন্দ্ব, আমরা তা নিয়ে খবর করেছি। শাসকের এটা অস্বস্তি কিনা, বিড়ম্বনা কিনা বলেছি। আর এবার যে শাসকের নতুন অস্বস্তি তা হলো নবীন প্রবীণ দ্বন্দ্ব, একেবারে আড়াআড়ি ভাগ। আমরা বিভিন্ন সময় দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়ায় ক্যামেরার সামনে বিভিন্নভাবে প্রবীণরা নবীনরা তারা তাদের মতো করে বক্তব্য রাখছেন। আর এই যে আবহ, দ্বন্দ্বের আবহ যখন আরও জোরালো হচ্ছে, তখনই আমরা দেখছি তাপস রায় এবং সুদীপ বন্দ্যোপাধ্যায় তাদের মধ্যে যে টাসল তাও সামনে আসছে। তাপস রায় তিনি বক্তব্য রাখলেন, তিনি বক্তব্য রেখেছিলেন সুদীপ রায়কে কটাক্ষ করে, তারপর পাল্টা দিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায় তিনি বললেন হাতি চলে বাজার বলে ছেড়ে দিলেন। তার পাল্টা চুপ করে বসে থাকেননি তাপস রায় আবারও পাল্টা দিলেন, বললেন যে যদি সুদীপকে তুষ্ট করে আমাকে দল করতে হয় তাহলে রাজনীতি করব কিনা ভাববো। তিনটে বক্তব্য পরপর শুনুন। 60 বালাই মমতা বন্দ্যোপাধ্যায় থাকবেন না কেন, একথা বললেন কি করতে? মমতা বন্দ্যোপাধ্যায় কম করে 10-12 বছরের বড়, উনি একথা বলেন কি করে? এরা পরিশ্রম করেনি, এরা খাটেনি, এরা সংগঠন করেনি, এরা গা ঘামায়নি, এরা অলস কুঁড়ে। যদি সুদীপ বন্দ্যোপাধ্যায় রাজনীতি না করে যদি অভিনয় করতেন, দাদা সাহেব ফালকে তার রাখা ছিল এবং অস্কার পেতেন কিনা জানি না, তবে অস্কারের নাম বিবেচিত হতো। আমাকে একবার এরকম পরিস্থিতি আগেও সৃষ্টি হয়েছিল, তখন আমি একটা জবাব দিয়েছিলাম, সেটা আমি আর দিতে চাই না। অর্ধেকটা বলবো, হাতি চলে বাজার। ও নিজেকে হাতি ভাবে, কিন্তু মোটেই হাতি নয়। সুব্রত মুখার্জির কথায় বারবার বলতো দেখ দেখ কেমন পেঙ্গুইনের মতন হেঁটে আসছে। তো যাই হোক, আর যদি হাতি হয়ও তাহলে সেটা সাদা হাতি। সৌরভ গুহ এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে, সৌরভের কাছে যাব। সৌরভ, দেখো, আমরা নবীন প্রবীণ দ্বন্দ্ব নিয়ে কথা বলছিলাম, আমরা তা নিয়ে আলোচনা করেছি, বিশ্লেষণ করেছি, কিন্তু এ তো দেখছি প্রবীণ ভার্সেস প্রবীণ, এবং তারা কেউ থামছেন না। তাপস রায় বললেন সুদীপ বন্দ্যোপাধ্যায়ের পর আবার তাপস রায়, এর কোনো শেষ নেই। আসলে সবথেকে বড় কথা হচ্ছে সামনে 2024-এর লোকসভা নির্বাচন, এবং লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে ইন্ডিয়া জোট গড়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় অন্যতম শরিক। বিজেপিকে ভারত ছাড়ো করবার ডাক দিয়েছেন, অথচ তার দলে প্রতিদিন একটা মুষল পর্ব চলছে। প্রবীণ নবীন দ্বন্দ্ব, কেউ মমতা লয়ালিস্ট, কেউ অভিষেক লয়ালিস্ট, তাদের মধ্যেকার দ্বন্দ্ব তৈরি হচ্ছে, প্রবীণে দ্বন্দ্ব। তার মাঝখানে কোথাও কোনো এমএলএ আবার সরাসরি তারই দলের একাংশের বিরুদ্ধে জনগণকে নিয়ে পথে নামবেন, এই বার্তা দিচ্ছেন ফেসবুকে। এবং সব মিলিয়ে শাসক দলে কিন্তু বেশ একটা ছন্ন ছাড়া বলবো না, কিন্তু দ্বন্দ্ব একেবারে প্রকাশ্যে। এই রকম একটা সংগঠন নিয়ে কি আগামী লোকসভা নির্বাচনে এর কোনো ফলাফলে এর কোনো প্রভাব পড়বে না? দেখো, দ্বন্দ্বের যে এতগুলো দিক জানিয়ে তুমি আলোচনা করছি, এর মধ্যেই কিন্তু আমরা দেখছি রাজনৈতিক মহলের একাংশ তারা বলতে শুরু করেছে এটা পুরোটাই সাজানো চিত্রনাট্য, পুরোটাই পূর্ব পরিকল্পিত, এটা একটা ইস্যু তৈরি করা। ইজ ইট সো? দেখো, দুর্নীতির যে ইস্যুগুলো রয়েছে তার থেকে নজর ঘোরানোর জন্য এই বিভিন্ন দ্বন্দ্বগুলোকে তৈরি করা হচ্ছে বা এই দ্বন্দ্বগুলোকে সামনে আনা হচ্ছে, এরকম অনেকে বলছেন। তবে এই দ্বন্দ্বগুলো কিন্তু নতুন করে তৈরি করা হয়নি, এই দ্বন্দ্ব ছিল, অনেক দিন ধরেই ছিল, এবং বিভিন্ন সময়েই কিন্তু আমরা দেখেছি যে আসলে এটা কার হাতে রাশ থাকবে, দলের রাশ কার হাতে থাকবে, প্রশাসনের রাশ কার হাতে থাকবে, এই নিয়ে কিন্তু একটা চাপানুতোর, সবসময়ের জন্য ইগো ক্ল্যাশ বিভিন্ন পর্যায়ে, শীর্ষ থেকে শুরু করে ব্লক স্তর পর্যন্ত এটা কিন্তু বিভিন্ন সময়ে চলছে। এটা সাজানো চিত্রনাট্য কিনা জানি না, কিন্তু নিঃসন্দেহে এটা অনেক দিন ধরে এক্সিস্ট করছে তৃণমূল কংগ্রেস দলে। তার মধ্যেই ভোট এসেছে, তার মধ্যেই ভোটের পরিবেশ আবার আসছে সামনে। এইখানে দাঁড়িয়ে কতগুলো জরুরি কথা আছে। বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে যেতে চাইছে তৃণমূল কংগ্রেস বড় আকারে, ভারত ছাড়ো আমাদের নজর থাক, আমাদের নজর তার আগে একদমই নজর তো রাখতেই হবে রুমেলা। দ্বন্দ্ব বলো, ক্ষোভ বলো, যেটাই হোক না কেন, যেটা নিয়ে আমরা আলোচনা করছি, সেটা কোথাও একটা চাপা ছিল, এবারে সেটা প্রকাশ্যে আসছে। এই মনোরঞ্জন ব্যাপারের কথাই দেখো, দলের বিধায়ক তিনি তো একেবারে ক্ষোভ উগরে দিচ্ছেন এবং সরাসরি দলের একাংশের বিরুদ্ধে তার ক্ষোভ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের হয়ে তিনি সওয়াল করছেন, স্পষ্ট করে বলছেন দুর্নীতি হওয়ার আগে সতর্ক হওয়া উচিত ছিল। এবং তার যা বক্তব্য, মানে একেবারে এসপার ওসপার লড়াইয়ের ডাক
ডাক এই মুহূর্তে মনোরঞ্জন ব্যাপারী দিচ্ছেন। সব থেকে বড় কথা 7 তারিখে ফেসবুক লাইভ করবেন বলেছেন, হয়তো আরও অনেক কিছু উগড়ে দেবেন। এই গোটা বিষয়টা নিঃসন্দেহে তৃণমূলকে তো আরও অস্বস্তিতে ফেলছে, এটা তো কোনো সন্দেহ নেই। মনোরঞ্জন ব্যাপারী কি বললেন একবার একটু শুনে নিই। সৌরভ তো রয়েছে, সৌরভের কাছে যাব, শুনুন মনোরঞ্জন ব্যাপারীর বক্তব্য। নির্বাচনে অংশগ্রহণ করার জন্য দিদি আমাকে ওখানে পাঠিয়েছেন, আমি নিজে যাইনি। কিন্তু ওখানে যাওয়া মাত্র তৃণমূল দলেরই একদল লোক, তাদের চোখে আমি বিষ হয়ে উঠি। তখন বহিরাগত, বাঙাল, অনুপ্রবেশকারী ইত্যাদি বলাগড়ে এখনও পর্যন্ত আমাকে বিজেপির মুখোমুখি হতে হয়নি, সিপিএমের মুখোমুখি হতে হয়নি। আমাকে যা কিছু বাধা সামনে পড়তে হচ্ছে সেটা সব তৃণমূলের মধ্যেকারই একদল লোক তৈরি করছে। আমি একটা গাড়ি, জিরাটের একজন লোকের কাছ থেকে একটা গাড়ি ভাড়াতে নেই, উনি তাকে চাপ দিয়ে গাড়িটাকে ফেরত করিয়ে নেন। ওরা কি করলো, চাপ দিয়ে সেই কলকাতার সিকিউরিটিটাকে তুলিয়ে দিল। আমি কালকে সারাদিন ঘুরেছি এসপি অফিসে, প্রত্যেকে বলছে অনেক উঁচু জায়গা থেকে চাপ এসছে, অনেক উঁচু জায়গা থেকে চাপ এসছে। তারা কেউ নাম বলতে চাইছে না, বলছে অনেক উঁচু জায়গা থেকে। এখন এমন কোন উঁচু জায়গায় যে আমি বিধায়কে পৌঁছাতে পারছি না, রুনা খাতুন পৌঁছে গেল, তাহলে রুনা খাতুনের কোনো বস আছে, কেউ আছে সে যে পৌঁছাতে পারে। বলাগড়ের জনগণ আমাকে জিজ্ঞেস করছে তুমি বলাগড়ে আসছো না কেন? তো তাদের তখন বলতে হচ্ছে আমার তো সিকিউরিটি নেই, নিরাপত্তার অভাব বোধ করছি, আমার উপরে যদি গুলি চলে যায় কে বাঁচাবে? পাগলে কিনা বলে ড্যাশ কিনা খায়, এর থেকে বেশি কি বলতে পারি। উনি একজন মাননীয় সম্মানীয় বিধায়ক, তিনি সরাসরি যখন কারোর নাম করে আক্রমণ করছেন, তার মানে উনি ব্যক্তিগত কুরুচিকর আক্রমণে অভ্যস্ত। উনি সেই পরিবেশেই বড় হয়ে উঠেছেন, সেই পরিবেশেই বেড়ে উঠেছেন। মানুষকে উনি সেই সময় কমিটমেন্ট করেছিলেন যে উনি বলাগড়েই থাকবে, মানুষকে পরিষেবা দেবেন। কিন্তু 2.5 বছরের বেশি সময় পার হয়ে গেল, বলাগড়ের মানুষকে ওনাকে দেখতে পায়। সৌরভের কাছে যাব একটু। সৌরভ, আমরা শুনলাম মনোরঞ্জন ব্যাপারীর বক্তব্য, জেলা পরিষদ সদস্য, তিনিও বললেন তার মতো যুক্তি দিয়ে। কিন্তু এটা হচ্ছেটা কি, মানে এতক্ষণ তুমি আর রুমেলা যেটা আলোচনা করছিলেন, এটা তো নতুন সংযোজন। এবারে এক দলেরই বিধায়ক তিনি কার্যত হুঁশিয়ারি দিচ্ছেন বিচারপতির নাম করে যে তিনি তার দ্বারস্থ হবেন এবং আরও কোথাও সতর্ক হওয়া উচিত ছিল, তার নিরাপত্তা সরিয়ে নেওয়া হয়েছে, তিনি নিজে নিরাপত্তাহীনতায় ভুগছেন। এই বিষয়গুলো তো খুব একটা ভালো বিজ্ঞাপন নয়। হচ্ছেটা কি সৌরভ? একেবারেই দেখো কোয়েল, সব থেকে বড় কথা হচ্ছে হুগলি অত্যন্ত তাৎপর্যপূর্ণ, রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ জেলা তৃণমূল কংগ্রেসের জন্য। তার কারণ এই জেলা সিঙ্গুর আন্দোলনের জেলা। অথচ পরবর্তী সময়ে আমরা দেখেছি হুগলির একেবারে সমস্ত জায়গায়, গোটা হুগলি জুড়ে কিন্তু গোষ্ঠী দ্বন্দ্বে দীর্ণ হয়েছে তৃণমূল কংগ্রেস, এবং তার সুবিধা নিয়েছে 2019-এ বিজেপি। তারা কিন্তু সিঙ্গুর লোকসভা আসন থেকে বিজেপি জিতেছিল। সুতরাং সব মিলিয়ে লোকসভা নির্বাচনের আগে মনোরঞ্জন ব্যাপারীর এই ফেসবুক পোস্ট এবং দলেরই একাংশের বিরুদ্ধে মানুষকে সঙ্গে করে রাস্তায় নামার ডাক, এটা নিশ্চয়ই খুব স্বাস্থ্যকর বার্তা নয়। এবং একই সঙ্গে ওই ফেসবুক পোস্টে তুমি নিশ্চিতভাবে লক্ষ্য করবে তিনি বলছেন যে অভিজিৎ গাঙ্গুলির দ্বারস্থ হবেন। একদম। কোন অভিজিৎ গাঙ্গুলি? যে অভিজিৎ গাঙ্গুলি শাসক দল এবং সরকারকে বিগত 2-3 বছর ধরে চরমতম অস্বস্তিতে রেখেছেন। ঠিক তাই, তৃণমূলের অস্বস্তি তো আরো বাড়লো, তাতে কোনো সন্দেহ নেই সৌরভ। তিনি আবার 7 তারিখে ফেসবুক লাইভ করবেন, সেখানে তো আরো নিশ্চয়ই তার যা ক্ষোভ রয়েছে, বিক্ষোভ রয়েছে, তিনি আরো উগ্রবেন। এখন সেটাও তো আরো অস্বস্তি বাড়াতে পারে। কি বলবেন? নজর তো আমাদের রাখতেই হচ্ছে, কিন্তু নিঃসন্দেহে লোকসভা নির্বাচনের আগে এটা ভালো বিজ্ঞাপন কখনোই হতে পারে না। রাজনৈতিক মহলের অন্তত কি ব্যাখ্যা রুমেলা, সেটাও তো মনে হয় আমাদের একটু জানা দরকার। একেবারে দেখো কোয়েল, এরকম একটা ঘটনা তৃণমূলের অন্দরে ঘটছে যেখানে দ্বন্দ্ব স্পষ্ট হচ্ছে, সেটাকে হাতিয়ার করবেন না বিরোধীরা, এটা তো হতে পারে না। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, ওই যে কিছুক্ষণ আগে বললাম রাজনৈতিক মহলের একাংশ তারা মনে করছে যে এটা সাজানো চিত্রনাট্য। শুভেন্দু অধিকারী তিনি বলছেন যে রাম মন্দির এবং দুর্নীতি ইস্যু থেকে নজর ঘোরাতেই এই নবীন প্রবীণ দ্বন্দ্ব। কার্যত দরিদ্র পরিবার, খালপাড়ে থাকা পরিবার, এই রাজ্যের মুখ্যমন্ত্রী তার পরিবারের কোম্পানি লিপস অ্যান্ড বাউন্স, তার 7,56 লক্ষ টাকা মানি লন্ডারিং এস্টাবলিশ হয়ে গেছে ইন ফ্রন্ট অফ কোর্ট। সেগুলো ছেড়ে নবীন প্রবীণ করছেন। রাজীব কুমারের সঙ্গে ভাইপোর পিসির সামনে 1 ঘন্টা মিটিং হয়েছে। ভাইপো পরশুদিন পিসির সঙ্গে লাস্ট মিটিং করেছে। নিয়মিত যোগাযোগ আছে। এ একেবারে কৌশল করে দুজন করছে, আর দুর্নীতি থেকে ইস্যুটাকে সরানোর জন্য আর রাম মন্দিরের যে আবেগ তৈরি হয়েছে দৃষ্টি ঘোরানোর জন্য এইসব নাটক।
একটা হাতে গরম ইস্যু পেলে বিরোধীরা যে সেটাকে নিয়ে কথা বলবেন, সোচ্চার হবেন, তা তো আর বলার অপেক্ষা রাখে না। পলিটিক্যাল ব্যুরো চিফ রাজা চট্টোপাধ্যায় রয়েছেন। রাজার কাছে যাই। রাজা, এই মুহূর্তে লোকসভা নির্বাচনের আগে দাঁড়িয়ে তৃণমূল ভার্সেস বিজেপি হওয়ার কথা ছিল, তৃণমূল ভার্সেস এ রাজ্যের বিরোধী হওয়ার কথা ছিল, কিন্তু হচ্ছে কি প্রবীণ ভার্সেস নবীন, প্রবীণ ভার্সেস প্রবীণ। দেখো, আমি খুব সত্যি কথা বলতে এতদিনের অভিজ্ঞতা থেকে বলতে পারি, তৃণমূল যে ঘোর অস্বস্তিতে, আমি অন্তত এই কথা বলবো না। যদি অস্বস্তি হয়, মানে কোনো একটা ড্রামের ঢাকনা খুলে গেছে বলে, প্যান্ডোরাস বক্স ঢাকনা খুলে গেছে বলে যদি আমার প্রবল অস্বস্তি হবে, তাহলে আমি সব কাজ ছেড়ে আগে সেই ঢাকনাটা বন্ধ করার চেষ্টা করব, যে ওখান থেকে রাক্ষস খক্ষসগুলো সব বেরিয়ে পড়বে। তা কি আমরা দেখছি? ফলে এই যে বিরোধীরা যেটা বলছেন স্ট্র্যাটেজি, তাতে কোনো সারবত্তা থাকলেও থাকতে পারে, প্রথম কথা। দ্বিতীয় কথা, প্রবীণে নবীনে দ্বন্দ্ব যদি বা থাকে, মানে এখানে দ্বন্দ্ব, অনেকে বলছেন স্ট্র্যাটেজি, অনেকে বলছেন রিয়েল দ্বন্দ্ব, কিন্তু এই যে দুই প্রবীণের লড়াই, এটা কিন্তু একদম জেনুইন, এটা সাজানো হতে পারে না। রাজনীতির পড়ন্ত বেলায়, রাজনীতির এই যে সাপলুডো খেলায় সিঁড়ি বেয়ে কে কত দূর উঠেছেন, কে কত দূর নেমেছেন, কার কি ডেজিগনেশন পাওয়া উচিত ছিল, কার কি পোস্ট পাওয়া উচিত ছিল, এই দ্বন্দ্বটা কিন্তু হলফ করে বলতে পারি জেনুইন। তার কারণ ক্যামেরার সামনে এবং ক্যামেরার আড়ালে যখন এদের সঙ্গে মিশেছি, তখন দেখেছি যে যোগ্যতার একটা কম্পিটিটিভ মেন্টালিটি এদের মধ্যে দীর্ঘদিন আছে। এখন তুমি যদি সাদা চোখে দেখো, তাহলে ভোট রাজনীতির খেলা, সুদীপ বন্দ্যোপাধ্যায় মাঝে মাঝেই বলেন, আমার মতো কলকাতা শহরে এতবার জেতা লোক কেউ নেই, ও আমি এসবের কি উত্তর দেব, মানে কোথাও একটা আমি এই ব্যাপারটা কোথাও তাপসদাকে কিছুতেই তাপসদা মানতে পারেন না। তাপস রায়, তার ঘনিষ্ঠরা যেটা বলেন, যে তিনি যেটা ডিজার্ভ করেন কনসিস্টেন্টলি সেটা তিনি পান। আচ্ছা, কখনো তিনি সামান্য একটা ওই যেটাকে সুব্রত মুখোপাধ্যায় বলতেন হাফ প্যান্ট মন্ত্রী, ওই কখনো হাফ প্যান্ট মন্ত্রী করা হয়েছে, কখনো একটা উত্তর কলকাতার সাংগঠনিক জেলার দায়িত্ব সামান্য কিছুদিনের জন্য দেওয়া হয়েছে, তারপরে আবার সেখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে, শহরতলিতে দায়িত্ব দেওয়া হয়েছে। তারপরে তিনি আবার কখনো বলেছেন যে, মানে তিনি নিজে এগুলো বলেন না, তার ঘনিষ্ঠরা বেশি করে বলেন। এখন সুদীপ বন্দ্যোপাধ্যায় যেহেতু একবার জেলে চলে গিয়েছেন, মনে করে দেখো, এর আগের বার তাপস রায় বলেছিলেন যে উনি জেল খেটে এসেছেন, আমি খাটিনি, ফলে ইমেজ একেবারে। অর্থাৎ রাজা, তোমার বক্তব্যে এটা স্পষ্ট যে নবীন প্রবীণ দ্বন্দ্ব আছে, কিন্তু প্রবীণে প্রবীণে যে দ্বন্দ্ব, সে দ্বন্দ্বটা কখনোই সাজানো চিত্রনাট্য হতে পারে না। এটার হয়তো কোথাও গিয়ে কোনো সারবত্তা আছে।